নমস্কার দর্শকরা, খুললাম খুললাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি যে প্রথমে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। দর্শকরা, একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিচ্ছি, সেটা হলো কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি একটা চিঠি লিখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে, এবং এই চিঠিতে বাজেটের একটা সংস্থান নিয়ে তিনি এটা বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। আমি চিঠির আলোচনাটা এখানে এই জন্য করছি যে এই প্রথম বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো এক মন্ত্রী অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এবং যে চিঠি দিয়েছেন সেটা নীতিন গাডকারি তার নিজস্ব পেডে, মন্ত্রকের পেডে সিল মেরে সেটা পাঠিয়েছেন। সেই চিঠির বিষয়বস্তুটা আমি আজকে খুল্লাম খুল্লাতে এই জন্য আলোচনা করছি যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টি নিয়ে গাডকারি তুলে ধরেছেন বাজেটের যে অংশটা নিয়ে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা আমরা জানতাম না, বা আমরা বাজেটের যে হাইলাইট যেগুলো আমরা দেখেছি পত্রিকায়, সেখানে আমরা এই বিষয়টি পাইনি, কিন্তু গাডকারি এই বিষয়টাকে তুলে ধরেছেন। হাইলাইটের বিষয় না হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। কি বিষয়টা হাইলাইট করে, কি বিষয়টা ধরেছেন গাডকারি? গাডকারি তার চিঠিতে নাগপুর পুর কর্পোরেশনের কর্মীদের একটা মেমোরেন্ডাম এটার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। সেই মেমোরেন্ডামের রেফারেন্সে তিনি চিঠিটা লিখেছেন গাডকারি, এবং গাডকারি যে কথাগুলো নির্মলা সীতারমণকে বলেছেন সেটা কি আমি আপনাদেরকে এখন বলছি। গাডকারি বলছেন যে জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% যে জিএসটি নেওয়ার কথা বাজেটে রয়েছে, এটা প্রত্যাহার করা উচিত। এবং গাডকারি লিখেছেন যে মানুষ জীবন বীমা কোন সময় করে? তার জীবনের একটা নিশ্চয়তার জন্য, তার যাতে সে মারা যাওয়ার পর, এটা কিন্তু জীবন বীমা মানুষ করে কিন্তু টাকা পয়সা জমানোর ব্যাপারটা আছে, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা মানুষ যখন একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবে তখন সে কিসের জন্য করে? যে তার যাতে সে মারা গেলে তার পরিবার সুখে মোটামুটি একটা আর্থিক সংকটে যাতে না পড়তে পারে, পরিবারের সুরক্ষার জন্য সে জীবনকে বীমা করেছে। এখানে 18% জিএসটি নেওয়াটা খুবই অন্যায়, এবং এটা জীবনের নিশ্চয়তার সঙ্গে খেলা বলে গাডকারি উল্লেখ করেছেন, এবং অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন যে আপনি এই বিষয়টা বিবেচনা করুন। শুধু যে জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে এটা নয়, স্বাস্থ্য বীমার প্রিমিয়াম, গত কয়েক বছরে স্বাস্থ্য বীমা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, বিভিন্ন কোম্পানি স্বাস্থ্য বীমা করছে। এটা একটা ব্যবসা নিঃসন্দেহে, যেটা গাডকারি লিখেছেন, কিন্তু ব্যবসা করলেও এই কোম্পানিগুলো একটা সমাজসেবা করছে। আজকে ধরুন একটা লোক তারা সারা পরিবারের বীমা করলো 15,000 টাকা করে, এবং সে 3 লাখ বা 4 লাখ টাকা চিকিৎসা খরচ পাচ্ছে। তো তখন কি হবে? তার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে আমার যদি কিছু হয়ে যায়, অন্তরপক্ষ বা আমার বাড়ির কেউ হয়ে যায়, চিকিৎসা খরচটা আমাকে আবার ঋণ করে করতে হবে না, সেটা টাকাটা উঠে যাবে এখান থেকে। তো এই যে একটা নিশ্চয়তার জায়গা, এখানে যদি এখন প্রিমিয়াম যদি দিচ্ছেন তার যদি 18% জিএসটি ধরা হয়, তাহলে স্বাস্থ্যের নিশ্চয়তাটাও থাকছে না। তো গাডকারি বলছেন যে জীবনের নিশ্চয়তা এবং স্বাস্থ্যের নিশ্চয়তা যেখানে রয়েছে, নিশ্চয়তার বিষয় যেখানে জড়িত রয়েছে, এইসব বিষয়ে জিএসটিটা উঠিয়ে দেওয়াটা ভালো। তা তো জিএসটি কম নয়, 18%। তো এই বিষয়টা তিনি তুলে ধরেছেন, এবং তিনি বলছেন যে জীবন বীমার যে আরেকটা উদ্দেশ্য, সেটা হলো যে জীবন বীমার যে টাকা সুরক্ষিত হয়, সেই টাকা দিয়ে দেখা যায় কি এলআইসির টাকা দিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রাষ্ট্রের নির্মাণের কাজ চলে এলআইসির টাকায়, এবং রাষ্ট্র ওই টাকাটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। সুতরাং রাষ্ট্রের যে উন্নতির ক্ষেত্রে এই যে সঞ্চয়টা খুব জরুরি। কিন্তু এখানে যদি প্রিমিয়ামে যদি 18% জিএসটি ধরা হয়, তাহলে কিন্তু মানুষ এই ক্ষেত্রে সঞ্চয়টা কমিয়ে দেবেন, এটাই একটা দুশ্চিন্তার বিষয়। তাই সার্বিকভাবে এই বিষয়টির দিকে বিবেচনা করে তিনি অনুরোধ করেছেন যাতে এটা কমানো হয়, অত্যন্ত বেশি কমানো হয় অথবা উঠিয়ে দেওয়া হয়, এই অনুরোধ তিনি করেছেন। দর্শকরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গাডকারি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং গাডকারি এমন একজন মন্ত্রী
যে তিনি এবং তিনি তার মুখের কথা বলার জন্য তিনি অনেক সময় বিরাগভাজন হয়েছিলেন। 2014 সালে তিনি যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন তখন তার অনেকগুলো দপ্তর ছিল, পরবর্তীতে দেখা গেছে তার দপ্তর কমিয়ে দেওয়া হয়েছে। এবারে নির্বাচনে তিনি টিকিটই পেতেন না, শেষ পর্যন্ত পেয়েছেন এবং শেষ পর্যন্ত মন্ত্রী হলেও তার কাছে শুধুমাত্র এই এই দপ্তরটাই রয়েছে, সেটা হলো ভূতল পরিবহন দপ্তর। তো গাডকারি সবসময় সোজা কথা বলতে ভালোবাসেন, এটা আমরা অনেকবার দেখেছি। তো এবারও তিনি শুধু কথার কথা বলেননি, তিনি লিখিতভাবে তার মন্ত্রীর প্যাডে লিখিতভাবে তিনি অর্থমন্ত্রীকে এই কথাটা জানিয়েছেন। এবং এই কথাটা নিয়ে এখন দেশের রাজনীতিতে অনেক কথাবার্তা চলছে যে একটা কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী যখন বাজেট পেশ করলেন তখন তার বাজেটের একটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরেকজন মন্ত্রী তাকে চিঠি লিখছেন। এ ধরনের অভূতপূর্ব ঘটনা গত 10 বছরে এনডিএ শাসনে আর হয়নি। অতীতেও হয়েছিল কিনা জানা নেই, কিন্তু এই 10 বছরে হয়নি, এটা একটা ঘটনা। এবং গাডকারি যে বিষয়টা ধরেছেন এটা যে গুরুত্বপূর্ণ সেটা বলা রাখেন না। দেখুন, আপনি আমি বা আমরা যারাই আছি এবং যারাই ছোট বড় ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক সবাই চাইবেন যে একটা প্রত্যেকেই জীবনে চাকরি পাওয়ার পর বা ব্যবসায় নামার পর একটা লক্ষ্য থাকবে যে আমি একটা পলিসি করব। আপনার বাড়িতে দেখবেন এলআইসি এজেন্টরা ঘুরঘুর করছেন যে আমাকে একটা পলিসি করুন, এলআইসির হতে পারে বা প্রাইভেটেরও হতে পারে, এবং এর স্বাভাবিক ব্যবসার জন্য আসছে, একটা কমিশন পাবেন। তো এখন সেই পলিসিতে যদি এখন 18% জিএসটি ধরা হয় তাহলে তো আপনার প্রিমিয়ামটা অনেকটা বেড়ে যাচ্ছে, বা আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন সেটা যাচ্ছে না, প্রিমিয়ামটা থেকে 18% কাটা হয়ে যাবে। তো এতে কি হবে? ক্ষতিটা আপনার হচ্ছে, সাধারণ মানুষের হচ্ছে। তো এই যে একটা বাজেটের দিকটা, সেটা আমরা যারা বাজেট নিয়ে একটু ঘাটাঘাটি করি আমরা কিন্তু এই জায়গাটা আসলে আমরা তার অর্থনীতির মানুষ নই, কিন্তু বাজেটের যে হাইলাইটগুলো দীর্ঘদিন রিপোর্টিং করার ফলে বাজেটের হাইলাইটগুলো আমরা বুঝতে পারি। বাজেটের বিভিন্ন কার জন্য ভালো হচ্ছে বাজেটটা, কার জন্য খারাপ হচ্ছে, এটা যে কোনো লোকই ভালো করে পড়লে একটু বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই যে বিষয়টা এতটা জানা ছিল না। এবং এখানে আরেকটা বিষয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, যদিও সেটা আমি বলছি না, সেটা চিঠিতে আছে, যে এলআইসিতে যারা ট্যাক্স রিবেটের একটা ব্যাপার ছিল সঞ্চয়, এলআইসিতে যেন টাকা সঞ্চয় করেন তাহলে একটা ট্যাক্স রিবেট পাবেন, সেটা নাকি উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এই চিঠিতে উল্লেখ আছে, জানি না এটা উঠিয়ে দেওয়া হয়েছে কিনা, আমি ঠিক এই ব্যাপারে আমি নিশ্চিত নই। কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু একটা সমস্যা দেখা দেবে। অনেকে কিন্তু ট্যাক্স বাঁচানোর জন্য এলআইসিতে বা লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা জমান। তো লাইফ এবং স্বাস্থ্য বিমা যদি 18% জিএসটি যদি কেন্দ্র সরকার গাডকারির কথা মতো যদি কেন্দ্র সরকার দেয় তাহলে কিন্তু সাধারণ যে মানুষ যারা আছে নিম্ন মধ্যবিত্ত এরা একটা বিরাট সমস্যায় পড়বেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু বহু হাজার হাজার কোটি টাকা প্রতি বছর, লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর সঞ্চয় হচ্ছে সরকারের কোষাগারে, এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো ব্যবসা করছে। কিন্তু ব্যবসার মধ্যেও এই যে একটা লাইফ ইন্স্যুরেন্সের একটা মানব সেবার একটা কিন্তু ব্যাপার রয়েছে। তো সেই মানব সেবার মহৎ দিকটির দিকে চেয়ে গাডকারি অনুরোধ করেছেন অর্থমন্ত্রীকে যে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে অন্ততপক্ষে এই জায়গায় প্রিমিয়াম এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্য বিমার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের যে 18% জিএসটি সেটা প্রত্যাহার করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। ঠিক আছে, অর্থমন্ত্রী সেটা মানবেন কিনা এটা জানি না, কিন্তু যে বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি ধরেছেন সেটা অবশ্যই আমাদের সবার, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, সবার স্বার্থের সঙ্গে কিন্তু সাংঘাতিকভাবে জড়িত, এবং এইসব বিষয় কিন্তু কোনো সময় সামনে আনা হয় না। যাই হোক, শেষ পর্যন্ত গাডকারি চিঠি কতটুকু কাজ হবে জানি না, কিন্তু তিনি যে বিষয়টা তুলে ধরেছেন এটা আমাদের সবারই একটা চিন্তার বিষয়। নমস্কার।